আসসালামু আলাইকুম। আমরা এই পর্বে ভগ্নাংশের গুণ ও ভাগ সম্পর্কিত যে সমস্যাগুলি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা এই আলোচনায় প্রবেশের পূর্বে গুরুত্বপূর্ণ দুটি বেসিক জেনে নেব। অর্থাৎ সেটি হচ্ছে যে কোনো ভগ্নাংশের ক্ষেত্রে ধরেন 2/3 এটি একটি ভগ্নাংশ। এই ভগ্নাংশকে যদি লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করেন তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। যেমন আমি যদি একে 5 এবং একে 5 দ্বারা ভাগ করি তাহলে আমাদের মানের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এখানে আমি যে নতুন ভগ্নাংশটি পেলাম এটি আর এটি একই। আমি যেটি প্রথম পর্বে সমতুল ভগ্নাংশে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছিলাম। অর্থাৎ এই যে আমি 2/3 ভগ্নাংশের সাথে লব এবং হরের সাথে 5 গুণ করলাম, ফলে এখান থেকে এই নতুন ভগ্নাংশটি আমি পেলাম। এই ভগ্নাংশটি এটি সমতুল ভগ্নাংশ, অর্থাৎ এরা দুটি পরস্পর সমান। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তবে শর্ত হচ্ছে 0 দিয়ে গুণ করা যাবে না। কারণ আপনি যদি 0 দিয়ে গুণ করেন তাহলে তো আমাদের যা ঘটছে এর সাথে উভয় পক্ষকে যদি আপনি 0 দ্বারা গুণ করেন তাহলে তো 0ই চলে আসবে। আলটিমেট দেখা যাচ্ছে এর সাথে এটি মিলবে না। তার মানে আমাদের যে কথাটা মনে রাখতে হবে, 0 নয় এরকম যে কোনো সংখ্যা দ্বারা লব ও হরকে যদি আমি গুণ করি তাহলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি যখন একটি ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করবেন, যেটা আমি প্রথম পর্বে আলোচনা করেছি, শুধু আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই। যেমন উপরে যদি হয় 10, নিচে 15, তাহলে আমরা একে 5 দিয়ে কাটব। ঠিক আছে, আমি যদি পাশে সরাসরি না কেটে এভাবে লক্ষ্য করেন তাহলে 5 দিয়ে যে কাটলাম, এই 5 হচ্ছে 10 এবং 15-র গসাগু। তো এতে উপরে 2, নিচে 3, তার মানে 2/3। অর্থাৎ আমি যে কথাটি বলতে চাচ্ছি যে একটি ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে মানে ক্ষুদ্রতম আকারে প্রকাশ করার জন্য এটা লব এবং হরকে এই লব হরের যে গসাগু আছে, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, যেমন 10-15 গসাগু হচ্ছে 5, ওই গুণনীয়ক দ্বারা আমাকে ভাগ করতে হয়। এবার আমরা মূলত দেখব যে ভগ্নাংশের গুণ কিভাবে করা হয়। ভগ্নাংশের গুণ খুবই সহজ একটি বিষয়। আমি যদি 10 বাই ধরেন 25 ইন্টু ধরেন 15 বাই আমি এখানে 12 লিখলাম, তাহলে আমরা মূলত এই ক্ষেত্রে ভগ্নাংশের যে গুণটা কিভাবে করব। আসলে ভগ্নাংশের গুণ বলতে সেরকম কিছু না, অর্থাৎ আমরা জাস্ট এটাকে আড়াআড়ি ভাবে গুণ করে নিলে একসাথে উপরে নিয়ে লিখতে পারেন 10 গুণ 15, 10 গুণ 15, নিচে 25 গুণ 12। তারপর আপনি কাটাকাটি করতে পারেন। যেমন আপনি যদি কাটেন 5 দিয়ে যদি কাটেন তাহলে এখানে 3 আসবে, এখানে 5 দিয়ে কাটলে আসবে 5, এটি দিয়ে এটি কাটলে আসবে কত 4, তাই কিনা? আবার এই 5 দিয়ে একে কাটলে আসবে কত 2, এই 2 দ্বারা একে কাটলে আসবে কত 2, তার মানে কত আসতেছে হাফ। কিন্তু আমরা এইভাবে না করে সরাসরি এখানেই কাটাকাটি করব এই অবস্থায়। অর্থাৎ আমি যদি নর্মালি আবারও বলছি, যদি কাটাকাটি করি 5 দিয়ে কাটলে 5 5 25, 5 দুগুণে 10, তাহলে এখানে 3 দিয়ে কাটলে এখানে কত 5, 3 দিয়ে কাটলে 4, তাহলে আমরা এখানে এই 5 কেটে দেব, এই 2 দিয়ে কাটলে এখানে 1, এখানে কত 2, তার মানে হাফ। এটি আমাদের আনসার। আসলে মূলত গুণের বিষয়টা আলোচনার বিষয় না,
আলোচনার বিষয় হচ্ছে মূলত আমাদের ভগ্নাংশের ভাগ কিভাবে করব। ভগ্নাংশের ভাগ করার ক্ষেত্রে লক্ষ্য করুন, ধরুন আমার এখানে 15/30, রাইট, একে আমি যদি ধরেন 10/3 একে দিয়ে ভাগ করি, তাহলে আমরা ভাগটা কিভাবে করব। মনে রাখবেন যে একটু পূর্বে যে কাটাকাটি করলাম, এই কাটাকাটি শুধুমাত্র আপনার গুণ থাকা অবস্থায় করা যায়। ভাগ থাকা অবস্থায় আপনি উপরে নিচে কাটাকাটি করতে পারবেন না। তাহলে সেই জায়গা থেকে আমরা এখানে একটি নিয়ম রয়েছে, সেটা হচ্ছে কোনো ভগ্নাংশ যদি আমার এভাবে ভাগ আকারে থাকে, তাহলে আমরা তাকে গুণ আকারে লিখতে পারি। সেটা কিভাবে? এই পরের ভগ্নাংশটা গুণ আকারে লিখতে হলে এটা উল্টে যাবে, অর্থাৎ 15 নিচে 30 গুণ আকারে লিখলে লব হর চলে যাবে লবে, আর লব চলে আসবে হরে। এই কথাটা জাস্ট আপনারা মনে রাখবেন যে তাহলে ব্যাপারটা কি হচ্ছে। আমরা যদি কাটাকাটি করি, এবার এখান থেকে 3 এটা যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে আমাদের 5, তাহলে 5/3 অথবা 1, এটি হচ্ছে মূলত আমাদের আনসার। এভাবে আমরা যে কোনো ভগ্নাংশকে কি করতে পারি, মানে এই ভগ্নাংশগুলোকে আমরা ভাগ করে নিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা যদি বই থেকে সহজ সরল কয়েকটি সমাধান দেখি, যেমন ভগ্নাংশের ভাগের ক নম্বর সমস্যাটা যদি দেখেন, অর্থাৎ জেনে নিনে যেটা রয়েছে, সেটা 11 সমস্ত 2/3 একে ভাগ করতে হবে আমাদের কত, 7/24 দ্বারা। কি দ্বারা? 7/24 দ্বারা একে আমরা ভাগ করব। তাহলে ভাগ করার পদ্ধতিটা কি হবে? এবার পদ্ধতি পূর্বেরটার মতোই হবে, কিন্তু এখানে আমার মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে। অবশ্যই এটিকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিতে হবে। তাহলে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করলে 33/2 আবার কত, 35, নিচে হচ্ছে 3। এবার আমরা এটিকে উল্টে দেব, উপরে চলে যাবে 24, নিচে চলে আসবে 7। এবার আমরা কাটাকাটি করব, তাহলে এটি কাটলে 5×7 35, এটি দিয়ে কাটলে 3×8 24। তার মানে আমাদের উত্তর হচ্ছে কত, আলটিমেট 40। আমরা এখান থেকে আরও একটি প্রশ্ন সেম আমরা জাস্ট একটু সমাধান করি, যেহেতু এই অঙ্কগুলো বইতে যুক্ত করা হয়েছে মূলত চাকরি পরীক্ষার চাইতে আপনার বেসিককে স্ট্রং করার জন্য। এই কারণে যেহেতু আমি আলোচনা করছি অনেক, মানে প্রায় দেখা যাচ্ছে বিভিন্ন টাইপসগুলো নিয়েও কথা বলি। যাদের মনে করবেন আইডিয়াটা দরকার নেই, তারা ভিডিওটা একটু টেনে দেখতে পারেন। ঠিক আছে, ওকে। তাহলে 5/15/16 এটি আপনি কিভাবে সমাধান করবেন, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে মনে রাখবেন যে এটিও কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা। এখন আমরা তো গুণ আকারে আনতে হবে, তার মানে কি, উপরে 15 আছে, এটা উপরে চলে যাবে 16, নিচে চলে আসবে 15। ঠিক আছে, আপনাদের আরেকটা তথ্য মাথায় রাখতে হবে, যে কোনো স্বাভাবিক সংখ্যা যদি ভগ্নাংশের সাথে থাকে, যারা একদম উইক তারা ধরে নেবেন মনে মনে একটা হর রয়েছে, যেটি এই প্রশ্নে দেখা যাচ্ছে না। এতে করে যেটা লাভ হবে, আপনার এটা যে উপরে, এটা বুঝতে সুবিধা হবে এবং আপনি সহজেই কাটাকাটি করতে পারবেন। কি করতে পারবেন? সহজেই কাটাকাটি করতে পারবেন। তাহলে আর কাটাকাটির সুযোগ নেই। 16/3, তাহলে যদি মানে আমরা ভগ্নাংশ হিসাব করি, তাহলে 15 হবে, 3×5 15 যোগ আর থাকে কত, 1, তাই না? 5 সমস্ত 1/3। আমি এই পদ্ধতিটাও পূর্বের ভিডিওগুলোতে দেখিয়েছি, আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। এখানে আরও একটি কনসেপ্ট আমি একটু শেয়ার করি, সেটি হচ্ছে বিষয়টা যদি এমন হয়, ধরেন এখানে 15/16/5, তাহলে আপনি কি করবেন?
এখানে ওই যে একটু আগে যেটি বললাম যে আপনাকে একটু মাথায় রাখতে হবে মনে মনে এখানে একটা 1 রয়েছে, তাহলে আর আপনার জটিলতাটা কাজ করবে না। আমরা জানি তাহলে এটা বিপরীত ভগ্নাংশ কি হবে, 5-এর বিপরীত ভগ্নাংশ হবে 1/5। বিপরীত ভগ্নাংশ নিয়েও আমি প্রথম পর্বে আলোচনা করেছি। তাহলে এখানে যা ঘটবে সেটি হচ্ছে 15/16 ইন্টু 5-এর বিপরীত ভগ্নাংশ হবে, মানে হরটা চলে যাবে উপরে, এটি চলে আসবে নিচে। এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে কত আসতেছে 3/16। যেহেতু এটি প্রকৃত ভগ্নাংশ সঙ্গত কারণে আমাদের আর ভাগ করার প্রয়োজন হবে না। এটি হচ্ছে আমাদের উত্তর। এই গেল আমাদের ভগ্নাংশের ভাগ। আমরা এখানে কিছু প্রশ্ন আছে সেগুলো আপনারা দেখে নেবেন, 83-84 এগুলো নিয়ে আমি একাধিকবার কথা বলেছি। এখানে কিছু সহজ সরল প্রশ্ন আছে, আমার মনে হয় আমি সমাধান করে দিচ্ছি। আবারও বলছি, আপনি যদি প্রয়োজন মনে না করেন ভিডিওটা টেনে দেখে নেবেন। ওকে, যেমন আমি 86 নম্বর অঙ্কটা নিয়ে যদি কথা বলি, 86 নম্বর অঙ্কে আমার এখানে গুণ অবস্থায় একাধিক ভগ্নাংশ রয়েছে। যেমন 4/5 ইন্টু 5/8, 1/3, 3/5। আপনারা এখানে যে বিষয়টা লক্ষ্য করবেন যে জাস্ট এই অবস্থায় আপনি কাটাকাটি করে ফেলবেন। কাটাকাটি করার এই অবস্থাটা বেশ মজার, কারণ মিলে গেলেই কেটে দেবেন। তাহলে এটি দিয়ে এটি কাটলে এখানে 2 আসবে। আমাদের আপাতত কাটার আর কোনো সুযোগ দেখছি না। তাহলে উপরে শুধু 1 আছে, নিচে কত আছে 10 আছে। তাহলে আমাদের এই প্রশ্নে উত্তর আমরা পাচ্ছি না, কারণ আমাদের উত্তর আসতে আছে 1/10, কিন্তু আমাদের এখানে অপশনে 1/10 কোনো উত্তর নেই। সো আমাদের কথা হচ্ছে এটি হচ্ছে কে সঠিক উত্তর এই অঙ্কের নেই। এরকম পরীক্ষার হলে প্রশ্ন প্রায় ভুল থাকে, সো এগুলো নিয়ে ঘাবড়ানোর কোনো কিছু নেই। আপনারা যেটা সঠিক মনে হবে সেটি উত্তর লিখবেন, ঠিক আছে? তাহলে আমি 87 নম্বর অঙ্কটা নিয়ে কথা বলবো। 87 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? 87 নম্বর অঙ্কে বলা হচ্ছে 20/21, 20/21 এর মধ্যে 2/7 কতবার আছে? অর্থাৎ এর মধ্যে 2/7 কতবার আছে? এই ব্যাপারে আমি সংখ্যার অধ্যায়ে কথা বলেছিলাম যে কত ভার বলতে কি বোঝানো হয়। এখানে যেমন 20-এর ভিতর 5 কতবার আছে? আমি যদি বলি 20 এর মাঝে 5 কতবার আছে, এই প্রশ্নটার জবাব বুঝতে পারলে এটির জবাবও আপনি বুঝতে পারবেন। আমি যদি বলি যে এই জন্য 5 দিয়ে 20কে ভাগ করতে হবে এবং যে ভাগফলটা আসবে সেটি মূলত আমাদের উত্তর, যে 20-এর মাঝে 5 আছে 4 বার। কিন্তু আপনার চিন্তা সেটা সরাসরি মেনে নেবে না, কারণ যদি না আপনি বুঝতে পারেন। আসলে এখানে এই কথাটার মানে হচ্ছে যে 5 আছে আমার 4 বার, এর মানেটা হচ্ছে আপনি যদি 4টা 5 যদি আপনি কি করেন যোগ করেন তাহলে সেটা উত্তর হবে কত? 20। তার মানে আমরা এই টাইপের কথা যদি বলা হয় তাহলে যতবার কথা বলা হচ্ছে যে এত কত ভার আছে, তাহলে এত দ্বারা একে কি করতে হবে? ভাগ করতে হবে। ঠিক যে কাজটা আমরা 20কে 5 কতবার আছে প্রশ্ন করে আমরা 5 দিয়ে ভাগ করেছি, ঠিক আছে? তাহলে আমরা যদি এটি ভাগ করে তাহলে তো অঙ্কটা আগের নিয়মেই চলে গেল। 20/21 উপরে 7 নিচে 2। এবার যদি আমরা কাটাকাটি করি
এটি কাটলে 3 সাথে 21 আসবে, এটি কাটলে 10 দুগুণে 20। তাহলে এত, তাহলে 3 তিরিকে 9, 9 আর থাকে কত 1। তাহলে আমার কত আসতেছে 3 সমস্ত 1/3। তাহলে আমাদের অঙ্ক হচ্ছে সরাসরি 3 সমস্ত 1/3, মানে গ নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। একইভাবে আমাদের এই টাইপের আরও একটি অঙ্ক আছে। এই অঙ্কটি আপনারা পারবেন, তবে আমি একটু কথা বলে নিচ্ছি। 88 নাম্বার অঙ্কটা, 88 নাম্বার অঙ্ক। এখানে বলা হচ্ছে দুটি ভগ্নাংশের গুণফল, দুটি ভগ্নাংশের গুণফল 2/25/8, দুটি ভগ্নাংশ, আমি ধরে নিচ্ছি এরকম দুটি ভগ্নাংশ, এক্স ওয়াই একটা ভগ্নাংশ, আমি ধরে নিচ্ছি এ বি একটা ভগ্নাংশ। এই দুটি ভগ্নাংশের গুণফল, গুণফল আমাকে বলা হচ্ছে 25/20, এটা প্রশ্নে বলা হচ্ছে। এখন এদের পরের অংশ বলা হচ্ছে এদের একটি 5/7, ধরে নিলাম এদের একটা হচ্ছে 5/7। এরপরে বলা হচ্ছে অপর ভগ্নাংশটা কত, তার মানে x/yটা কত হবে, x/yটা কত হবে। তাহলে আমাদের প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ধরুন একে যদি আমরা স্বাভাবিকভাবে সমাধান করি তাহলে কি দাঁড়াচ্ছে, সেটি হচ্ছে যে প্রথমত এখানে x/y এই পাশে রেখে, এই পাশে গুণ থাকলে ও পাশে গিয়ে ভাগ হয়, ও পাশে গিয়ে কি হয় ভাগ হয়। তাহলে ও পাশে গিয়ে যদি ভাগ হয় তাহলে দাঁড়াচ্ছে 5/7, তাই না? তাহলে 25/28 এটা যদি আমরা গুণ করি, যেহেতু উল্টে যাবে আমাদের, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে 4 7 28, এখানে কত 5 5 25, তাহলে 5/4, তার মানে কি 1 সমস্ত 4-এর 1। যদি আমাদের উত্তরটা এরকম দেওয়া থাকে, উত্তর এটিও থাকতে পারে এটিও থাকতে পারে, তবে আমাদের উত্তরটা অপ্রকৃত ভগ্নাংশ আকারেই দেওয়া, অর্থাৎ এটি হচ্ছে আমাদের উত্তর। এখন এই ব্যাপারটা তো এইভাবে ডিটেলস করার কোনোই প্রয়োজন নেই। আমরা জানি যে যদি আপনি স্বাভাবিকভাবে দেখেন যে 5 গুণ হচ্ছে কত 4, এটা হচ্ছে 20। আপনার যদি বলা হয় দুইটি সংখ্যার গুণফল দেওয়া আছে 20, এদের একটি হচ্ছে 4, তাহলে অপরটি কত হবে। তাহলে স্বাভাবিকভাবে আমরা এটি কি করে থাকি, ভাগ করে থাকি, তার মানে 5। অর্থাৎ সহজ কথা হচ্ছে দুটির যদি একটি দেওয়া থাকে তাহলে ওই একটির দ্বারা ভাগ করলে আমাদের অপরটা বের হবে। এখন যদি মনে করেন যে ভাই এরকম তো 3টাও থাকতে পারে, 4 2, তাই কিনা, আমি ধরে নিচ্ছি এটা 40, তাই কিনা, বলা হলো 3টি সংখ্যার গুণফল হচ্ছে কত 40, এদের দুটির হচ্ছে 4 ও 2, তাহলে অপরটি কত, মানে দুটির দেওয়া আছে 4 ও 2, তাহলে অপরটা কত হবে। কথা কিন্তু ওই একটাই, একটা কি যে এই দুটো গুণ আকারে আছে, এটা অপর পাশে গিয়ে কি হবে ভাগ হবে। সরাসরি যদি ভাগ নেই তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম 5 40, তার মানে x এর মানটা আমার কত 5, ঠিক আছে। এখন যদি এই জিনিসটা আবার এভাবেও তারা বলতে পারে যে 3টি সংখ্যার গুণফল হচ্ছে আমার 40, এই 3টি সংখ্যার দুটি সংখ্যার গুণফল হচ্ছে, এইভাবে আলাদা না দিয়ে বললো কত 8, তাহলে তৃতীয় সংখ্যাটা কত, তাহলে তো আমার অলরেডি এটা গুণ করে দিয়েছে। আগের কথাতে আলাদা আলাদা ছিল, আলাদা আলাদা ভাগ করেছি, এবার তারা অপর দুটি সংখ্যা গুণ আকারে বলছে, তাহলে সরাসরি 8 দ্বারা ভাগ করব, সরাসরি 8 দ্বারা ভাগ করব, তাহলে অপরটা বের হবে। অর্থাৎ যাদেরকে দেওয়া থাকবে তাদের দ্বারা ভাগ করব। এটি পূর্ণ সংখ্যা দিয়ে বললাম, কিন্তু মৌল হিসেবটাও ভগ্নাংশের ক্ষেত্রে সেম। সো আপনাদের এই আইডিয়াগুলো একটু মাথায় রাখতে হবে। এখন
এখানে 89 নাম্বার অঙ্কটা দেখেন, ভগ্নাংশ দিয়ে বলা হচ্ছে, কি বলা হচ্ছে যে তিনটা সংখ্যার গুণফল দেওয়া আছে, তিনটা সংখ্যার গুণফল হচ্ছে 1/3। এখন আমি ধরে নিলাম একটা সংখ্যা x, আরেকটা y, আরেকটা z, এই তিনটার গুণফল হচ্ছে 1/3। কিন্তু এখানে বলা হচ্ছে প্রথম দুটো সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটা তারা দিয়ে দিয়েছে কত, 2/7, এবং প্রথম দুটি দ্বিতীয়টাও দেওয়া আছে। তাহলে দ্বিতীয়টা হচ্ছে আমাদের কত, 1 সমস্ত 5-এর 2 মানে 5 × 5 = 2 = 7, তার মানে 7/, কত আমার 5। তাহলে এই দুটো দেওয়া আছে। এবার তাহলে আপনার প্রশ্নে জানতে চাই যে তৃতীয়টা কোনটা, তার মানে z বের করতে হবে। সুতরাং z বের করতে গেলে 1/3, এটা গুণ আকারে আছে, গিয়ে ভাগ করতে হবে। তাহলে যদি ভাগ করেন তাহলে আলটিমেট দেখুন তো, ওপাশে গিয়ে এদেরকে যদি আপনি ভাগ করেন তাহলে 2/7 ভাগ 7/5। তাহলে আমার আলটিমেট এটিকে উল্টিয়ে দিতে হবে, উপরে 7 নিচে 2, উপরে 5 নিচে 7। এবার আমি কি করব, এটা কেটে দেব, কেটে দেওয়ার পর উপরে 5 পাবো, নিচে কত পাবো, আমি 6 পাবো। তাহলে দেখা যাচ্ছে আমার উত্তরটা হচ্ছে কোনটা, 5/6। এটি হচ্ছে মূলত আমাদের উত্তর। তাহলে এই অঙ্কগুলো আমি জানি যে যারা ভিডিওটি দেখছেন তাদের অধিকাংশই আপনারা এটি পারবেন। তারপরেও আমি আলোচনা করলাম, কারণ আমরা দাবি করি যে ম্যাথ টিউটর বইটি শুধুমাত্র আপনার বিগত সালে প্রশ্নভিত্তিকে আলোচনা করেনি, এটি এত সুন্দরভাবে বিন্যস্ত করা যে আপনার বেসিক তৈরিতে বোর্ড বইয়ের চাইতেও অনেক শক্তিশালীভাবে কাজ করবে। কারণ বোর্ড বইগুলো বিভিন্ন শ্রেণীর জন্য পূর্ণাঙ্গ আলোচনা একসাথে নেই, কিন্তু আপনি যে বয়সে উপনীত হয়েছেন এই বয়সে একটা টপিকের সমস্ত আলোচনা একসাথে গুছিয়ে আপনার পরীক্ষা উপযোগী করে আমরা একসাথে করেছি। সঙ্গত কারণে আমি বলি যে ম্যাথ টিউটর বইটি বোর্ড বইয়ের চাইতেও শক্তিশালী, কারণ বোর্ড বই বিভিন্ন বয়স ও সময়ের প্রেক্ষাপটে লেখা, যেটা একসাথে কম্বাইন করলে একজন শিক্ষার্থী বুঝবে না। কিন্তু সেই কাজটাই আমরা করেছি, যেহেতু আপনি প্রাপ্তবয়স্ক। তো যাই হোক, আমরা এবার একটু সামনে আগাবো। এবার ভগ্নাংশের কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তবে তার আগে আমরা যে কাজটা করব সেটি হচ্ছে ভগ্নাংশের এর ব্যবহারটা সম্পর্কে আমরা একটু ধারণা নেব। এর ব্যবহারটা বেশ গুরুত্বপূর্ণ, এটি আমাদের দরকার হবে। যেমন আমি যদি বলি যে এক ব্যক্তির 500 টাকা আছে, এর 5/3 কত হবে? তাহলে এর 5/3 কত হবে? এখানে মনে রাখবেন যে আমরা ভগ্নাংশে এই যে কোনো কিছুর ক্ষেত্রে, গাণিতিক সমস্যার ক্ষেত্রে আমরা এর বলতে মূলত গুণকে বুঝিয়ে থাকি, অর্থাৎ গুণের যে কাজ এর কাজটাও আমরা তাই বুঝে থাকি। সেই কারণে আমরা যদি এখানে 500 3/5, তাহলে আমরা এই এর পরিবর্তে আমরা এখানে গুণ লিখতে পারি। মানে সহজ কথা হচ্ছে আমরা এখানে সরাসরি কি করতে পারি, কাটাকাটি করে ফেলতে পারি। যে কাজটা আমরা ধরুন এখানে করে নিলাম, তাহলে কত হচ্ছে আমার 300। তার মানে এর যখন কোনো সংখ্যার এর থাকা মানে এভাবে আমরা গুণ করে নেব। এখন আরেকটা তথ্য আমাদের একটু জানা থাকা উচিত, সেটি হচ্ছে যে আমরা যদি ধরুন 1 এর 5/2 অংশ সমান কত, এটি একটু মজার তথ্য। এটি হচ্ছে দেখেন 1 এর 5/2 অংশ সমান কত, তাহলে আমরা স্বাভাবিকভাবে আমরা 1 × 2/5 এটি যদি লিখি তাহলে গুণ করলে আমার 2/5 হবে। মজার ব্যাপার হচ্ছে যখন আপনি ভগ্নাংশে 1
তো জানেন এই এক বলতে ভগ্নাংশে আমরা সম্পূর্ণ সম্পত্তি, সম্পূর্ণ বেতন, মোট বেতন অর্থাৎ সম্পূর্ণ কনসেপ্টটাকে বোঝায়। তাহলে এই সম্পূর্ণ সম্পত্তির যত অংশ নেবেন প্রথমে, সেটির রেজাল্ট সেটি হবে। অর্থাৎ 1-এর 5/2 অংশ কত হবে? 5/2। আমি আবারও বলছি 1-এর 2/5 কত হবে? 2/5। অর্থাৎ এখানে এরটা আমাদের বের করার দরকার হয় না। মানে আমার যেটা নোট দিতে চাচ্ছি সেটা হচ্ছে 1 এর সাথে যে ভগ্নাংশ থাকে, 1 এর ভগ্নাংশ বের করার দরকার হয় না। কারণ এই দুটোর উত্তর আমার সেম হয়ে থাকে। অথচ আমরা কিন্তু যখন 500-র ক্ষেত্রে বের করলাম, তখন কিন্তু 500 এর এটি কিন্তু বের করার আমার দরকার হয়েছিল, কারণ এটি টোটাল রেজাল্ট আসছিল 300। ঠিক আছে, কিন্তু 1-এর ক্ষেত্রে এটি দরকার হয় না। এটি আমাদের পরে কাজে দেবে। কি কাজে দেবে সেটা আমি একটু পরেই কথা বলবো। তবে লক্ষ্য করুন, আমি যদি ধরেন এখানে বই অনুসারে আগাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন বইতে 90 নম্বর একটি অঙ্ক রয়েছে। এখানে বলা হচ্ছে করিম তার সম্পত্তির 5/3 অংশ ব্যয় করলো। করিম তার সম্পত্তির 5/3 অংশ ব্যয় করলো, তার কত অংশ অবশিষ্ট থাকে? দেখেন, প্রথমত হচ্ছে করিম তার সম্পত্তি, আমি ধরে নিচ্ছি মোট যে সম্পত্তি সেটি হচ্ছে 1। তাহলে তিনি ব্যয় করলেন মূলত কত? প্রথমত ব্যয় করছেন 3/5 অংশ। তাহলে তার এই সম্পত্তির মোট সম্পত্তির, তাহলে ব্যয়টা কিন্তু আমার আর বের করার দরকার নেই। কেন দরকার নেই? কারণ হচ্ছে আমি যদি ব্যয়টা বের করি তাহলে এভাবে আমাকে বের করতে হবে। 1 এর কত? 3/5 অংশ। তাহলে এটি সমান সমান 3/5। তার মানে ব্যয়টা আমি সরাসরি প্রশ্নে যেটা আছে আমি সেটাই ধরে নিতে পারি। রাইট? ওকে। এখন বলছে অবশিষ্ট। অবশিষ্ট কনসেপ্টটা আমরা প্রত্যেকেই জানি, এবং আমি এখন এই ভিডিওতে যে জটিল কিছু সমস্যা সমাধান করব সেখানে এই আইডিয়াটা লাগবে। অবশিষ্ট অর্থাৎ লক্ষ্য করেন যে এখানে টাকা ছিল, সম্পূর্ণ টাকা মানে সম্পত্তি ছিল এত, এখান থেকে খরচ করলাম এত। তাহলে অবশিষ্ট বের করতে গেলে তাহলে এই মোট থেকে যা ব্যয় করেছেন সেটা বাদ দিতে হবে। কারণ আপনার কাছে 10 টাকা আছে, 10 টাকা থেকে 2 টাকা খরচ করলেন, তাহলে অবশিষ্ট বের করার জন্য আমাকে 10 থেকে 2 টাকা বিয়োগ করতে হবে। তাহলে আমার মোট সম্পত্তি এত, আমি ব্যয় করছি এত, তাহলে অবশিষ্ট হবে 1 - 3/5। আমরা কিন্তু এটা জানি যে 1 থেকে বিয়োগ করলে খুবই সহজ, 5-এর 3 ভাগ চলে গেছে, 5-এর 2 ভাগ থাকবে, 5-এর 2 ভাগ থাকবে। এটি হচ্ছে আমার অবশিষ্ট। তার মানে এই অঙ্কের সমাধান হচ্ছে মূলত 2/5। এই আইডিয়াটা কিন্তু আমাদের লাগবে। তবে আমি একটু জটিল আইডিয়াতে যাওয়ার পূর্বে বেশ কয়েকটি প্রিভিয়াস কোশ্চেন্স একটু সলভ করতে চাচ্ছি, যেগুলি খুবই সহজ সরল। আপনারা 91 নম্বরটা পারবেন, 92 নম্বরও পারবেন। এখানে আমরা 93 নম্বর অঙ্কটা নিয়ে একটু কথা বলতে পারি। 93 নম্বর অঙ্কে মূলত কি বলা হচ্ছে? বলা হচ্ছে একজন ব্যক্তি তার মাসিক বেতনের 15/1 অংশ যাতায়াত ভাতা পান। এখন তার মাসিক বেতন 9,000 টাকা হলে যাতায়াত ভাতা কত? অর্থাৎ এক ব্যক্তি যে মাসিক বেতন যেটা পান, এই মাসিক বেতন ধরে নিচ্ছি, এখানে বলেই দেওয়া আছে, ধরে নেওয়ার দরকার নেই। আমার কত মাসিক বেতনটা হচ্ছে কত? 9,000 টাকা। বেশ, তাহলে এখানে বলা হচ্ছে যে তিনি এই মাসিক বেতনের যাতায়াত ভাতা পান কত? যাতায়াত ভাতা হিসেবে পান কত? 15/1।
এটা হচ্ছে তিনি যাতায়াত ভাতা পান, এটা। তাহলে আপনি যাতায়াত ভাতাটা যদি বের করতে চান তাহলে কিভাবে বের করবেন? তাহলে আমরা যাতায়াত ভাতা যদি আমরা বের করতে চাই, 9,000 এর 15/1, রাইট? তাহলে আমরা যদি কাটাকাটি করি 6, 15, 2টা শূন্য, তাহলে কত হচ্ছে? এত টাকা। খুবই সহজ। তার মানে আমরা বলতেছি যে এই মোট টাকার এত অংশ, তার মানে এটা এর, এখানে যেহেতু স্পষ্ট করে বলা হচ্ছে মাসিক বেতনের, তার মানে এর, সো আমরা এর দিয়ে এখানে অঙ্কটা করে ফেললাম। তাহলে আপনারা 94 নাম্বার অঙ্কটা দেখবেন। আমি আজকের আলোচনার সবচেয়ে জটিল অঙ্কটা নিয়ে কথা বলতে চাচ্ছি, আর সেজন্য আমি একটা অঙ্ক বেছে নিচ্ছি, সেটি হচ্ছে 95 নাম্বার। আপনারা প্রয়োজনে এই অংশটুকু একাধিকবার আপনি দেখে নেবেন, ওকে? তাহলে এখানে 95 নম্বর অঙ্কটিতে কি বলা হচ্ছে? 95 নম্বর অঙ্কটিতে বলা হচ্ছে এক ব্যক্তি তার মোট সম্পত্তি, আমরা মোট সম্পত্তিটাকে ধরে নিচ্ছি কত? 1। মোট সম্পত্তির দেখেন এখানে যখন বলা হচ্ছে মোট সম্পত্তির 7/3 ব্যয় করেন, এত অংশ ব্যয় করেন। এখানে আপনাকে একটা তথ্য ভালো করে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে কি মোট সম্পত্তির, দেখেন একটা র আছে কিনা। এখন আপনার যখন এটা আমি বিগত পর্বে বলেছিলাম, যখন এর থাকবে তখন বুঝতে পারবেন যে এখানে এর কাজটা হবে, তাই না? তাহলে তিনি মোট সম্পত্তির 7/3 অংশ ব্যয় করলেন, অর্থাৎ তাহলে তিনি ব্যয় কত করলেন? আমি যদি এটা ধাপ আকারে লিখি যে প্রথম ধাপ, তিনি যেহেতু এই অঙ্কে একাধিকবার বিভিন্ন খাতে খরচ করবেন, আমি প্রথম ব্যয়টা লিখি, তাহলে প্রথম ব্যয়টা তার হবে কত? 7/3 অংশ। আপনি চাইলে বের করে নিতে পারেন, তবে আমি একটু আগে বলেছি বের করার দরকার নেই, কারণ এর যেহেতু বলছে এর হিসাবটা একের ক্ষেত্রে না বের করলেও চলে, তারপরেও আমরা প্রথম অঙ্ক বিদায় আমরা বের করে নিচ্ছি। তাহলে কত হচ্ছে আমার? 3/7, ঠিক আছে? তাহলে আমাদের প্রথমত এর কাজটা গেল, ঠিক আছে? এখন বলা হচ্ছে এটা ব্যয় করার পর, এত অংশ ব্যয় করার পর, আমি জায়গার সুবিধার্থে এটা একটু পাশে লিখে নিচ্ছি 3/7, অর্থাৎ ব্যয়টা এত হলো। এত অংশ ব্যয় করার পর অবশিষ্টের, তার মানে এখান থেকে এটা ব্যয় করছি। একটু আগে দেখেছেন যে ব্যয় করার পর আমরা যদি হিসাব করি, ধরেন এত অংশ ব্যয় করলাম, এখন তাহলে আমার কাছে আর কত অবশিষ্ট থাকলো, ওই অবশিষ্টটা আমি একটু বের করে নিচ্ছি। অবশিষ্ট বের করার নিয়ম হচ্ছে ঠিক পূর্ব মুহূর্তে যে পূর্বে যে সম্পদটা ছিল সেখান থেকে যা ব্যয় হয়েছে সেটা বাদ দিতে হবে। তাহলে আমরা 1 থেকে 3/7 যদি বাদ দিই, তাহলে 4/7, এটি হচ্ছে আমার প্রথম ধাপে ব্যয় করার পর অবশিষ্ট। আমি আবারও বলছি, অবশিষ্ট বের করার নিয়ম হচ্ছে আপনার কাছে যে সম্পদটা আছে এই সম্পদ থেকে যা ব্যয় করেছেন সেটা বাদ দিলেই হয়ে যাচ্ছে। কেউ শর্টকাট এখান থেকে মনে রাখতে পারেন, আমরা অনেক সময়ই শর্টকাট মনে রাখি। শর্টকাটটা কেমন? যেমন যে এইখানে দুটো ধাপ কাজ করতে হয়, ব্যয় থেকে অবশিষ্ট পর্যন্ত আসতে দুটো ধাপ কাজ করতে হয়। এটার একটা ধাপ হচ্ছে এর কাজ, মানে এর কাজ, তাই না? আর দ্বিতীয় ধাপ হচ্ছে যে সম্পত্তিটা থাকবে
সেখান থেকে ওই অংশটা বিয়োগ করা, অর্থাৎ যেটা বের হবে, যে মানটা বের হবে সেটা কি করা, বিয়োগ করা। ঠিক আছে, এটা বারবার আপনারা মাথায় রাখবেন, এটা কাজে দেবে। ব্যয় এত হলো, সেখান থেকে আমি এই ব্যয়টা বাদ দিলে পেলাম অবশিষ্ট। এখন প্রশ্নের পরের ধাপটাতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এই অবশিষ্ট যেটা থাকলো, এই অবশিষ্টের 12 ভাগের 5 ভাগ আবার তিনি ব্যয় করলেন। তার মানে আপনার পকেটে, ওই ব্যক্তির পকেটে এখন আছে এত ভাগ সম্পত্তি। এখন এত ভাগ সম্পত্তি থেকে এবার আমি দ্বিতীয় ধাপে চলে যাচ্ছি, কারণ আমি আরও একটা ব্যয়ের হিসাব বের করব। দ্বিতীয় ধাপে আমার সম্পদ কত আছে, এই যে অবশিষ্টটাই তো আমার এখন সম্পদ। এখন এই অবশিষ্টের তিনি 12 ভাগের 5 ভাগ খরচ করেছেন, এত অংশ খরচ করেছেন। দেখেন এবার কিন্তু এর কাজটা কি, অবশিষ্টের, দেখেন অবশিষ্টের 5/12। তার মানে এবার এর কাজটা আপনাকে আগে করে নিতে হবে, তাহলে সেটা হবে কি, ব্যয়। তাহলে দ্বিতীয় ধাপে আমার ব্যয় আসতেছে মূলত কত, অবশিষ্ট কত, 4/7। তাহলে এর কাজটা আমার করে নিতে হবে, এর কাজ কত, 5/12, তাই কিনা? তাহলে আমি এটা যদি কাটাকাটি করি তাহলে এখানে হচ্ছে কত, 3, তাহলে আমার আসতেছে 5/21। ওকে, এবার লক্ষ্য করে দেখুন যে এটা আমার দ্বিতীয় ধাপে আমি ব্যয়টা পেলাম। ওকে, এখন দ্বিতীয় ধাপে ব্যয় করার পরেও যদি আপনি হিসাব নিকাশ করেন তাহলে তো আপনার পকেটে কিছু টাকা রয়েছে, সেই অবশিষ্টটাও এবার একটু বের করে নিই। সেই অবশিষ্টটা কত হবে, লাস্টবার আমি এত থেকেই খরচ করেছি মূলত এত, তাই না? তাহলে লাস্টবার পকেটে ছিল এত অবশিষ্ট, সেখান থেকে দ্বিতীয় ধাপে খরচ করলাম এত, তাহলে থাকবে কত, 4/7 থেকে 5/21, এটা বিয়োগ করতে হবে। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে এবার দ্বিতীয় ধাপে এসে অবশিষ্ট কত থাকবে, 21, 3, 4, 12, 5। তার মানে উপরে কত, 7/21, অথবা আমি একটু সাইডে লিখি 7/21, তাহলে আমি কাটাকাটি করলে 1/3। তাহলে দ্বিতীয় ধাপে ব্যয় করার পর আমার অবশিষ্ট গিয়ে হলো কত, 1/3। ঠিক আছে, এখন প্রশ্নে আরো এক ধাপ বলা হচ্ছে, সেটা হচ্ছে কি, যে তারপরে এই যে এই ব্যয়টা করার পর আমার ভগ্নাংশ থাকলো কত, আমার 1/3, ভগ্নাংশ কত থাকলো, 1/3, এই দ্বিতীয় ধাপে ব্যয় করার পর। এরপরেও সে আবার প্রশ্নে বলতে পারতো যে এরপরেও এত অবশিষ্টের এত অংশ ব্যয় করা, অবশিষ্টের এত অংশ ব্যয় করলো, এটা আর বলে নাই। অর্থাৎ আমাদের এর পরের ধাপে গিয়ে আর ভগ্নাংশের কথা বলে নাই। তারা বলল যে এই ধাপে ব্যয় করার পর আমরা পেলাম অবশিষ্ট এত আছে, কিন্তু তারা প্রশ্নে বলছে না, অবশিষ্ট এত নেই। অবশিষ্ট তারা পরিমাণের ভাষায় বলছে কত, 1000 টাকা। আমরা পেলাম কত, 1/3, কিন্তু তারা প্রশ্নে বলছে না, ওই টাকাটা 1000 টাকা হবে, প্রশ্নে এটা বলেছে। তার মানে এটা আর এটা পরস্পরকে সমান। তাহলে এই জায়গায় আমরা শর্ত মতে লিখতে পারি 1/3 সমান সমান কত, 1000। সুতরাং সম্পূর্ণ সম্পত্তিটা হবে কত, 3000 টাকা। এটি মূলত আমাদের অঙ্ক। তাহলে এই ভিডিওটা আরও একবার আপনি রিপিট করে দেখতে পারেন, আইডিয়াটা ক্লিয়ার হবে। প্রথমত মোট সম্পত্তির ক্ষেত্রে আপনি এই ধাপটা না বের করে সরাসরি ব্যয় এত দেখবেন, তারপর প্রথম ধাপে সরাসরি অবশিষ্টে চলে যাবেন এত, তারপর এই অবশিষ্টের যদি একটা অংশ ব্যয় করে, যেমন এই অঙ্কে অবশিষ্টের 5/12 ব্যয় করেছিল, তো দ্বিতীয় ধাপে গিয়ে আবার ব্যয় বের করবেন, এটা আসলো। দ্বিতীয় ধাপের অবশিষ্ট আসবে, যে দ্বিতীয় ধাপের ব্যয় করার আগ মুহূর্তে ছিল এত, ব্যয় করছেন এত, তাহলে দুটো মিলে অবশিষ্ট আসবে 1/3। এরপর তারা যে পরিমাণটা বলবে, আরও ধাপ
যেতে পারে। তাহলে আবার একই নিয়মে যদি আরও ধাপ যায় আরও যাবেন, ফাইনালি যখন দেখবেন যে তার আর ভগ্নাংশ না বলে পরিমাণ বলতেছে, তখন ওই লাস্টের ভগ্নাংশের সাথে এতে তুলনা করবেন। কারণ লাস্টে এখানে এসে বলছে যে আমরা পেয়েছি 3-এর 1 অংশ তার কাছে আছে, কিন্তু প্রশ্ন বলছে তার কাছে আছে 1000। তার মানে এই ভগ্নাংশ আর পরিমাণ সেম। এখন এই যে লম্বা অঙ্ক, এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষার হলে এত সময় আপনি পাবেন না। অবশ্য লিখিত পরীক্ষার জন্য এই আইডিয়াটা আপনাকে দারুণভাবে হেল্প করবে। তাহলে আমরা এখন কি করব, শর্টকাট কিভাবে করব, সেটার একটা মেথড আছে। যদি এর এভাবে চলতে থাকে, মানে মোট সম্পত্তি থেকে যেতে থাকে কি দিয়ে, ব্যয় করলেন আবার এর আসলো, যদি এভাবে এর যেতে থাকে, এই মেথডের অঙ্কগুলো খুব সহজেই আপনি করতে পারেন এবং সেকেন্ডেই করতে পারেন। সেটা কিভাবে? ধরেন এই অঙ্কে প্রথমবার তিনি মোট সম্পত্তি থেকে ব্যয় করছিলেন কত, এত ভাগ, তাই না? তারপর দ্বিতীয়বার যে অবশিষ্ট ছিল সেখান থেকে ব্যয় করেছিলেন 5/12। এই দুটো ভগ্নাংশ আমাদের দেওয়া ছিল যে আমাদের মোট সম্পত্তি যদি আমরা এক্স ধরি, তাহলে এক্স এর প্রথমত এই অংশ ব্যয় করছিল, তারপর অবশিষ্ট ছিল সেটার এত অংশ ব্যয় করছিল। এখানে শুধু একটা কাজ করে নেবেন। কাজটা কি? আমাদের এই যে ফাইনালি গিয়ে যে টাকাটা ছিল এটা কিন্তু অবশিষ্ট ছিল। এখন আপনি কি করবেন, পরীক্ষার প্রশ্নপত্রে এই যে ভগ্নাংশটা ব্যয় করছে এর পাশে লিখবেন যে এই সম্পত্তির বেলায় যখন এই সম্পত্তিটা ছিল তখন তিনি ব্যয় করছেন কত, 7/3। ওই সময় তার কাছে অবশিষ্ট কত ছিল, এত ছিল। তার মানে আপনি যা ব্যয় করবেন তার অবশিষ্টটা ব্র্যাকেটে লিখবেন। এরপর ধরেন আবার যখন এই সময় ব্যয় করলো 12/5 ভাগ, সেখানে আমার অবশিষ্ট কত ছিল, 12/7 ভাগ। এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি তার মোট সম্পত্তি হচ্ছে কত, এক্স। এখন আমরা শেষ পর্যন্ত আমাদের দরকার কি, অবশিষ্ট। শেষ পর্যন্ত আমাদের দরকার অবশিষ্ট। তাহলে এটার থেকে সরাসরি যদি আমরা এই ব্যয় গুণ না করে এই অবশিষ্ট গুণ করি, তাহলে প্রথম ধাপের অবশিষ্টটা আমি পেয়ে যাব। ওকে, এটা অবশিষ্ট। এই অবশিষ্টের পর পরবর্তীতে অবশিষ্ট ছিল আমার এত। তাহলে সেটা যদি আমি এবার গুণ করি 7/12, তাহলে আমি পরের অবশিষ্টটা পেয়ে যাব কত আছে, অর্থাৎ এই ধাপ পরিমাণ আমার কত আছে পেয়ে যাব। কথাটা ক্লিয়ার? এবং এই ধাপে এসে তারা আমাকে বলছে কত আছে, 1000 আছে। কত আছে আমার, 1000 আছে। তাহলে যদি 1000 থাকে, লক্ষ্য করেন সরাসরি এইটুকু অঙ্ক করলে আমার হয়ে যাবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, সুতরাং x সমান সমান দাঁড়াচ্ছে আপনার যে অবশিষ্টটা আছে 1000, এবার ভগ্নাংশগুলো উল্টে দেন, এবার কাটাকাটি করেন, এটা কাটেন, এটা কাটেন, তাই কিনা? তাহলে আমাদের সরাসরি উত্তর হচ্ছে কত, 3000 টাকা। দেখেন অঙ্কটা সেকেন্ডে কিন্তু আপনি সমাধান করতে পারেন জাস্ট এই ট্রিক্সটা অবলম্বন করে। তবে অবশ্যই সেটা মোট সম্পত্তির পর অবশিষ্টের হতে হবে, আবার অবশিষ্টের হতে হবে, তারপরে একটা পরিমাণ দেওয়া থাকবে। তখন যে প্রতিবার যেখানে ব্যয় করবেন সেখানে অবশিষ্টটা বের করে নেবেন। যে ওই সময়ে সম্পত্তিটা 7/3 ভাগ খরচ করছিলেন, তাহলে ওই সময়ে 4 ভাগ আপনার অবশিষ্ট ছিল। এরপরে যখন এই ধাপে এসে দেখলেন ওই সময়ে সম্পত্তির 12/5 ভাগ খরচ করছিলেন, তাহলে ওই সময় অবশিষ্ট ছিল 12/7। এবার মোট সম্পত্তি থেকে অবশিষ্ট ধরে আমরা আগাবো। তাহলে এক্স এর প্রথম অবশিষ্ট এত ছিল, তাহলে এই অবশিষ্ট থেকে আমার পরে অবশিষ্ট ছিল এত, তাহলে ফাইনালি আসলে সেটা হচ্ছে 1000। এইভাবে আমরা শর্টকাটে খুব দ্রুত অঙ্ক করে ফেলবো। আমি এই টাইপের আর একটা অঙ্ক দেখাই, তাহলে আপনারা পুরো আইডিয়াটা বুঝতে পারবেন। তার পরের অঙ্কটা দেখেন যে প্রশ্নে কি বলা হয়েছে। তার পরের অঙ্কে বলা হচ্ছে 96 নম্বর অঙ্কটি। 96 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে ক, খ ও গ এর মধ্যে কিছু টাকা ভাগ করা হলো। দেখেন ক, খ, গ এই তিনজনের মাঝে
কিছু টাকা ভাগ করা হলো, ক পেল মোট টাকার, দেখেন ক পেল মোট যে টাকা ছিল, মোট টাকার, তার মানে কি প্রথমটা এর, অর্থাৎ ক পেল প্রথম এর মোট টাকার কত অংশ, প্রথম এর, সেটা হচ্ছে 4/1। ঠিক আছে, এরপর বলা হচ্ছে খ পেল অবশিষ্ট টাকার, দেখেন অবশিষ্টের সাথে আরো একটা এর আছে, আমি কিন্তু বলছিলাম অবশিষ্ট ধরেই আগাবে, অবশিষ্ট টাকার কত 1/6। এরপর গ পেল 120, তার মানে এবার আর অবশিষ্ট নাই, অর্থাৎ বাকি যা আছে সেটা গ পেল, তার মানে এটা হচ্ছে লাস্ট অবশিষ্ট, সেটা হচ্ছে কত 120। তাহলে আমরা যখন কয়ের ব্যাপারে চিন্তা করলাম এবং ক্ষয়ের ব্যাপার, আর এটা হচ্ছে গ, তাহলে লক্ষ্য করে দেখেন এই কয়েক যখন টাকাটা দেওয়া হয়েছে তখন মোট সম্পত্তি 4 ভাগ করে তার 1 ভাগ, ওই সময়ে তার অবশিষ্ট ছিল কত 3 ভাগ। আবার ক্ষয়ের সময় যে অবশিষ্টটা ছিল ওই সম্পত্তিটাকে 6 ভাগ করে 1 ভাগ দেওয়া হয়েছিল, আর ছিল কত ভাগ 5 ভাগ। তাহলে আমার যদি মোট টাকাটা x হয় তাহলে তখন আমার অবশিষ্ট ছিল এত কয়ের সময়, এই কয়ের সময় তাকে দেওয়ার পর অবশিষ্ট ছিল এত, এরপর যে অবশিষ্ট ছিল সেখান থেকে দেওয়া হচ্ছে খকে, তখন ক্ষয় মানে খকে এটা দেওয়ার পর ক্ষয়ের অবশিষ্ট ছিল এত, তাহলে এই পর্যন্ত আমরা কি পেলাম খ পর্যন্ত দিয়ে ফেলেছি, এরপর যে অবশিষ্টটা আছে সেটা হচ্ছে কত 120। তাহলে আমরা সরাসরি যেভাবে অঙ্কটা সমাধানে যেতে পারি, এই টাইপের অঙ্ক থাকলে যে পরিমাণটা থাকবে আর ভগ্নাংশ, এই ভগ্নাংশগুলো জাস্ট উল্টো করে গুণ করে দেব, তাহলে 4/3 6/5। এবার আমরা কাটাকাটি করব, যদি কাটাকাটি করি তাহলে এখানে 40 8, তাই কিনা 32 × 6, তাহলে 6 দুগুণে 12 2 1 3 6 18 19। তাহলে আমাদের উত্তর হচ্ছে সরাসরি কত 192 টাকা। ঠিক আছে, এখন আপনারা 97 নম্বর যে অঙ্কটি সেটি অবশ্যই করে নেবেন, একদম সেম অঙ্ক। ঠিক আছে, এবার আপনি যদি 98 নম্বর অঙ্কটা দেখেন, 98 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, এখানে খুবই সহজ অঙ্ক এটা। এখানে একটি স্কুলের শিক্ষার্থীদের অর্ধেক ফুটবল খেলে এবং অবশিষ্টের 1/3 ক্রিকেট খেলে, এছাড়া বাকি 300 ছাত্র কোনোটাই খেলে না। তার মানে কি এখানে প্রথমটার অর্ধেক, তার মানে অর্ধেক বাকি থাকে, অর্ধেক খেলে আর অর্ধেক বাকি থাকে, পরের বার যা থাকে এই অবশিষ্টদের 1/3 খেলে, তার মানে আবার এই পরিমাণ বাকি থাকে, রাইট, অর্থাৎ বাকি যারা থাকে এরা কিছুই খেলে না, তার মানে কি হাফ ইন্টু 2/3 x ইন্টু সমান সমান কত 300, অর্থাৎ এটা করবেন, তাহলে কত হচ্ছে x 300 উপরে 2 নিচে 1 3 নিচে 2 কাটলে তাহলে আপনার স্টুডেন্ট কত হবে, আমার 900 জন হবে। খুবই সহজ। এবার 99 নম্বর অঙ্কটা দেখেন, 99 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, 99 নম্বর অঙ্কে বলা হচ্ছে একটি স্কুলের 5/4 ভাগ ছাত্র ফুটবল খেলা দেখতে গিয়েছিল, তার 4/1 ভাগ বাসে চড়ে গিয়েছিল, এখানে আর অবশিষ্ট নেই। দেখেন সরাসরি তারা বলছে, সরাসরি বলছে যে সরাসরি এই পরিমাণ ফুটবল খেলতে গিয়েছিল। এখন যারা ফুটবল খেলতে গিয়েছিল কোন শিক্ষার্থী, ধরেন মোট শিক্ষার্থীর এত ভাগ সরাসরি ফুটবল খেলতে গিয়েছিল, এই ফুটবল খেলা যারা গিয়েছিল এদের ভিতর 4/1 ভাগ সরাসরি কি গিয়েছিল, বাসে গিয়েছিল, তার মানে তারা বলছে এই বাসে গিয়েছিল মূলত কত 164। এখান থেকে x এর মান বের করবেন, সেটি আমাদের উত্তর চলে আসবে। খুবই সহজ। এখানে কারণ হচ্ছে অবশিষ্ট আর বলা হয় না যে এত অংশ, আবার অবশিষ্টের এত, এভাবে বলা হয় না, সরাসরি বলা হচ্ছে যে x এর এত ভাগ গিয়েছিল কোথায়, আমাদের ফুটবল খেলা দেখতে, আবার ওই যারা ফুটবল খেলা দেখতে গিয়েছিল তাদের এত অংশ এই বাসে গিয়েছিল, তাহলে বাসে গিয়েছিল এত, তাহলে এত, এটা হচ্ছে বাসের যাওয়ার, তার মানে এটা সমান এটা, x এর মানটা বের করে নেবেন, অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, ওকে।
তাহলে আপনারা একইভাবে 100 নম্বর অঙ্কটাও দেখবেন। এখানে কঠিন ভাবার কিছু নেই, কারণ বলা হচ্ছে একটি নতুন বাইসাইকেলের দাম হচ্ছে 2500 টাকা। প্রতি বছর শেষে সাইকেলটির মূল্য পূর্বতন মূল্যের 5/4 ভাগ, মানে পূর্বতন যে মূল্যটা এই মূল্যের 5/4 ভাগ। কথাটা ক্লিয়ার? তার মানে এটা স্পষ্ট করে বলা হচ্ছে যে পূর্বে যে মূল্য ছিল সেটা 5/4 ভাগ থাকবে, তার মানে এটা অবশিষ্টটাই বলা হয়েছে। তার মানে 5/4 ভাগে এসে দাঁড়ায়, তার মানে অবশিষ্ট আর বের করতে হবে না। অর্থাৎ 2500 টাকার সাথে সরাসরি 5/4 ভাগ গুণ করে দিলে প্রথম বছর শেষেটা হবে, প্রথম বছর শেষেটা আবার পরের বছর শেষে যেতে গেলে আবার 5/4 ভাগ। অর্থাৎ আপনি 2500 সাথে 5/4 3বার গুণ করবেন। বইতে দেখবেন সুন্দর করে সলিউশন দেওয়া আছে, আশা করি এটাও বুঝতে পারবেন। আমি লাস্ট একটা অঙ্ক করব, সেটা হচ্ছে সরাসরি 101 নম্বর অঙ্কটা। 101 নম্বর অঙ্কটা 101 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? বলা হচ্ছে এক ব্যক্তি মৃত্যুকালে স্ত্রী, 2 পুত্র ও 1 কন্যা রেখে গেল। দেখেন, স্ত্রী, 2 পুত্র এবং 1 কন্যা, এই কয়েকজনকে রেখে গেল। ঠিক আছে, দেখা যাচ্ছে এখানে কিছু তথ্য দিয়েছে। তার যে মোট সম্পত্তি ছিল ধরেন এক্স, এক্স না ধরে আমরা স্বাভাবিকভাবে যেটা 1 ধরে করতেছি সেটাই হলো। এই মোট সম্পত্তি থেকে তার ওয়াইফ পাবে 8-এর 1 অংশ। কত? 8-এর 1 অংশ। ঠিক আছে, তাহলে বাকি যে সম্পত্তিটা সেটা পাবে এখানে 2 পুত্র আর 1জন কন্যা, বাকি 3 জনে পাবে। ঠিক আছে, তাহলে সেটা কত হবে? 8/7 ভাগ যদি তার স্ত্রী নিয়ে নেয় তাহলে 8-এর 7 ভাগ পাবে মূলত এরা। ঠিক আছে, এখন বলা হচ্ছে যেটা এটা 8-এর 7 ভাগ পাবে। এখন বলা হচ্ছে যে বাকি অংশ প্রত্যেক পুত্র কন্যার অংশে দ্বিগুণ পাবে। তার মানে দেখেন এখানে একটা শর্ত জুড়ে দেওয়া আছে। শর্তটা কি? যেমন এখানে 2 পুত্র আছে, তাই না? কন্যা যদি 1 ভাগ পায়, কন্যা হচ্ছে 1 জন, সে যদি 1 ভাগ পায় সে পাবে, এই 2 পুত্র পাবে দ্বিগুণ করে। তার মানে দ্বিগুণ মানে হচ্ছে 2 দুগুণে 4। তার মানে এরা 2 জনে পাবে 4 ভাগ আর কন্যা পাবে 1 ভাগ। তার মানে সহজ কথা হচ্ছে আমি যদি 2 পুত্রে দ্বিগুণ করে পাই, এ পাবে 4 ভাগ, এ পাবে 1 ভাগ। তার মানে এই যে সম্পত্তিটা, এই সম্পত্তিটাকে মোট 5 ভাগ করতে হবে। কত ভাগ করতে হবে? 5 ভাগ করতে হবে। এটাই হচ্ছে অঙ্কের সিক্রেট। আমাকে 5 ভাগ করতে হবে। তাহলে এই 5 ভাগ এখানে বলা হচ্ছে কি? বলা হচ্ছে কন্যার অংশের মূল্য 2506 টাকা। অর্থাৎ কন্যার যে অংশটা তার যে 1 ভাগ, এই 1 ভাগের মূল্য হচ্ছে 2506 টাকা। ঠিক আছে, 2506 টাকা। তাহলে বলা হচ্ছে যে সম্পত্তির মূল্য কত। তার মানে লক্ষ্য করে দেখেন কন্যা কত অংশ পেল এটা আমাদের আগে বের করতে হবে। কন্যা মোট সম্পত্তি মানে এদের ভিতর বন্টন হবে এই পরিমাণটা, 8/7 ভাগ বন্টন হবে। তাহলে 8/7 ভাগ যদি বন্টন হয় তাহলে এর ভিতর টোটাল সম্পদটা হবে 5 ভাগ। কত ভাগ হবে? এর 2 ভাগের ভিতর 4 ভাগ আর কন্যা 1 ভাগ। তাহলে টোটাল কত ভাগ হচ্ছে? আমাদের 5 ভাগ হচ্ছে। তাহলে এই 5 ভাগের 1 ভাগ পাবে কন্যা। তার মানে কি ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম, 5 ভাগের 1 ভাগ পাবে কে? কন্যা। তাহলে আমরা যদি কন্যার অংশটা হিসাব করি তাহলে আস্তে আস্তে 40/7 ভাগ পাচ্ছে কন্যা। আর প্রশ্নে বলছে এটা তো বের করতেই হবে, এটা প্রতিবারই বের করতে হবে, শুধু একের ক্ষেত্রে না বের করলেও হবে। ঠিক আছে, তাহলে এটা পাচ্ছে কন্যা। তাহলে কন্যা প্রশ্নে বলা হচ্ছে না, কন্যা পাচ্ছে কত? কন্যা পাচ্ছে 2506 টাকা। তাহলে শর্ত মতে 7/40 = 2506 টাকা। তাহলে সম্পূর্ণ অংশ আমার 2506 × 40/7। তাহলে 3×7 = 21। তাহলে থাকে কত? 4 0 5×7 35, থাকে কত? 5। তাহলে 7×8
আমাদের কত 56, 5 আটা 40 শূন্য, 4 4 5 20 20 24 4 3 4 12 12 14। তার মানে আমি একটু ভুল করে ফেলছি, আসলে টোটাল ক্যালকুলেশনে একটু ঝামেলা হয়ে গেছে, সেটা দেখেন, কাটাকাটিতে একটু ঝামেলা হয়েছে। যাই হোক, আমি সময় নষ্ট করতেছি না, আপনারা এটা কাটাকাটি করে নেবেন। এটা 14,320 হবে, 14,320 হবে, ঠিক আছে? আপনারা একটু কাটাকাটি করে নেবেন। ওকে, তাহলে এই হচ্ছে মূলত আমাদের অঙ্কটা। আমি আপনাদের একটা বিষয় নিশ্চিত করতে চাই, সেটা হচ্ছে আমরা ম্যাথ টিউটর বইটি প্রতিটি টপিক ধরে ধরে যেভাবে গুছিয়ে আপনাদেরকে লেকচার উপহার দিচ্ছি, আমার মনে হয় যে আপনি যদি সত্যিকার অর্থেই ডেডিকেটেড হয়ে যদি আমাদের ভিডিও লেকচারগুলো ফলো করেন, আমি বিশ্বাস করি গণিত ভীতি অবশ্যই আপনার মাঝখান থেকে দূর হবে। আর এই যে আমরা জটিল কিছু অঙ্ককে শর্টকাট মেথডে দেখালাম, এটি কিন্তু শুধুমাত্র আপনি ম্যাথ টিউটরেই পাবেন, কারণ এটি আমার দীর্ঘদিনের গবেষণার ফসল। যদিও কনসেপ্টগুলো ইউনিভার্সাল, বাট এইগুলো যে বইগুলোতে সিকোয়েন্স ধরে যে সাজানোর যে পরিশ্রমটা, সেটা বাংলাদেশে আমিই প্রথম করেছি। সঙ্গত কারণেই আমি সবসময় বলি যে বাংলাদেশের একমাত্র সিকোয়েন্স ভিত্তিক গণিত বই হচ্ছে ম্যাথ টিউটর। সো ম্যাথ টিউটরের সঙ্গেই থাকুন, আর অবশ্যই লেকচারটি দেখা শেষ হলে ডান লিখতে বলবেন না, কারণ আমি দেখতে চাই আপনারা আসলে কতটুকু স্বতঃস্ফূর্তভাবে আমার ভিডিওগুলো দেখছেন, এবং আপনারা যত বেশি আপনাদের উপস্থিতি প্রমাণ করবেন, আমি এই বইয়ের বাহিরেও অথবা এই বইয়ের উপরও আরও ভিন্ন ভিন্ন ডাইমেনশন থেকে আমি আপনাদের ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই আমাদের এই শুভ উদ্যোগটি চারদিকে ছড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই আপনার বন্ধুবান্ধবকে এই চ্যানেলটি সাজেস্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।